হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কিছুদিন আগে ফিটার ট্রেডের একটা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি, একটা অনলাইন ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি ফিটার ট্রেডের জন্য। এবং সেই প্রসঙ্গে আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং এই ভিডিওতে ডিটেলস আলোচনা করেছিলাম যে ওই কোর্সে কীভাবে তোমরা রেকর্ডিং ভিডিও পাবে, চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, এমসিকিউ, নিমি প্যাটার্ন পড়ানো, সম্পূর্ণ বাংলা ভাষায় প্রতিটা ক্লাস এবং তার প্রাইস কী হবে, অফার কী আছে, ডিটেলস আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার ডেমো ক্লাস একটা যদি দিতেন খুব ভালো হতো, বা হোয়াটসঅ্যাপে অনেক স্টুডেন্ট মেসেজ করেছে যে স্যার ডেমো ক্লাস যদি দিতেন খুব ভালো হতো, কারণ আমরা অনেক জায়গাতে কোর্স নিয়েছি এবং সেই কোর্স নেওয়ার ফলে কী হয়েছে, তারা এমসিকিউ এর উপর শুধু কোশ্চেন করে দিয়েছে, সিলেবাস ঠিকঠাক কমপ্লিট করেনি। তো এখানেও এইরকমই জিনিস হতে পারে স্যার, যে তোমাদের মনে একটা ডাউট আছে। কিন্তু আমি তোমাদের বারবার একই কথা বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস যতক্ষণ না পড়ছো, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস যতক্ষণ না বুঝছো, ততক্ষণ পর্যন্ত এমসিকিউ কোশ্চেন করে কিছু হবে না। এমসিকিউও করতে হবে কিন্তু চ্যাপ্টারের শেষে সেটা। ঠিক আছে, তো আমি এখানে আলোচনা করেছিলাম যারা ভিডিওটা দেখোনি, যারা ডাইরেক্ট কোর্স বাই করতে চাইছো, শুধুমাত্র ফিটার নয়, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, ওয়্যারম্যান, যে সমস্ত আইটিআই ট্রেড আছে, যারা কোর্স বাই করতে চাইছো, ডাইরেক্ট একটা প্লেলিস্ট আমি তোমাদের বানিয়ে দিয়েছি। ওয়েল্ডারের জন্য প্লেলিস্ট আছে, ফিটারের জন্য প্লেলিস্ট আছে। তো ডাইরেক্ট সেখানে গিয়ে এই সমস্ত ভিডিওগুলো তোমরা ডাইরেক্ট দেখে নিতে পারো যে কি বলেছিলাম, কি প্রাইস আছে না আছে, ডাইরেক্ট তোমরা বাই করতে পারো। আর যারা ভাবছো না স্যার আমরা ডেমো ক্লাস দেখবো, ডেমো ক্লাস দেখে বাই করবো, তো সেই জন্য স্পেশালি এই ক্লাসটা আনা হয়েছে তোমাদের জন্য, যারা ডেমো ক্লাস দেখতে চাইছিলে। এটা কিসের উপরে ভিডিওটা আছে না, মার্কিং অ্যান্ড মার্কিং টুলসের উপরে। এটা পার্ট 1, ঠিক আছে, কারণ একটা পার্টের মধ্যে এটা কমপ্লিট করা কখনোই পসিবল নয়, কারণ এটা একটা বড় চ্যাপ্টার এবং মার্কিং টুলস থিওরি আছে, থিওরির পরে এমসিকিউ আছে, আর অবশ্যই তারপরে আমাদের যে ক্লাসে পিডিএফ দেওয়া হয় সেটা তো অবশ্যই দেওয়া হবে। তো বেশি কথা না বলে আমরা আগে এই চ্যাপ্টারটার উপরে ক্লাসটা দেখব, তারপর ক্লাসের শেষে আমরা আলোচনা করব যে যারা কোর্স বাই করতে চাও, ক্লাস যাদের ভালো লাগবে, কিভাবে বাই করবে বা কিভাবে কন্ট্যাক্ট করবে বা অ্যাপ্লিকেশন থ্রু কিভাবে নেবে, তো সেই ব্যাপারে আমি ডিটেলসে ভিডিও শেষে আলোচনা করব। তো আগে তোমরা ক্লাসটা দেখো। আজকের আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কিং অ্যান্ড মার্কিং টুলস। প্রথমে আমাদের জানতে হবে যে মার্কিং জিনিসটা কী আর সেটা কেন দরকার হয় আমাদের। দেখো, যে কোনো জব বা অপারেশন পারফর্ম করতে হলে আমাদের যেটা সবথেকে প্রথমে প্রয়োজন হয় সেটা হচ্ছে ড্রয়িং। সেটা হ্যান্ডমেড ড্রয়িংও হতে পারে, আবার অটোক্যাডের মাধ্যমে তৈরি করা ড্রয়িংও হতে পারে। এবার সেই ড্রয়িংয়ে বিভিন্ন ডাইমেনশন দেওয়া থাকে, সেই ডাইমেনশনগুলো আমাদের কি করতে হয়, আমাদের জবে মার্ক করতে হয়। ঠিক আছে, যে কোনো জব বা অপারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, মার্ক করা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা দেখব মার্কিংয়ের প্রয়োজনীয়তা, পারপাস অফ মার্কিং। দেখো, ধরা যাক ড্রয়িংয়ে দেওয়া আছে একটা প্লেট ডায়াগোনালি কাটতে হবে। এবার কোনো রকম মার্কিং ছাড়াই যদি প্লেটটাকে আমরা কাটতে আরম্ভ করি তাহলে আমাদের কি হতে পারে, বেঁকে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে বা এরকম হয়ে যেতে পারে। তাতে কি হবে, প্লেটটা যেটা কাটবো সেটা ওয়েস্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের সঠিক মার্কিংয়ের দরকার আছে। এবার প্লেটটা যদি আমার ডায়াগোনালি মার্কিং করা থাকে, এরপর আমাদের কাটতে সেটা দেখে সুবিধা হবে। তো এখানে এই মার্কিংটা কি করছে, গাইডলাইন হিসাবে কাজ করছে। যে জবটা অপারেশনটা পারফর্ম করবে তার গাইডলাইন হিসাবে কাজ করবে এই মার্কিংটা। দ্বিতীয় হচ্ছে টাইম সেভ হবে আমরা যদি জানি যে আমাদের সঠিক অপারেশন কোনটা, আমাদের কি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সময়টা অনেকটাই কম লাগবে, আদারওয়াইজ অনেকটা সময় বেশি লেগে যাবে সেই কাজ করতে। আর তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হলো, আমাদের একবার যদি সঠিকভাবে মার্কিং করা থাকে তাহলে সেই জব আর বারবার করে ছোট ছোট আলাদা আলাদা মার্কিং করার দরকার পড়ে না। তাতে কি হবে, আমার সময়ও বাঁচবে, আর যে জব বা অপারেশন আমরা করব তাতে ভুল কম হবে, এরর কম হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই তিনটে মেন পারপাস মার্কিংয়ের, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কিং মিডিয়া। এই মার্কিং মিডিয়া জিনিসটা কী? দেখো, মেটাল হচ্ছে একটা হার্ড মেটেরিয়াল। এবার নর্মাল মেটাল সারফেসে যদি আমরা মার্ক লাইন টানি বা মার্কিং করি তাহলে সেটা আমাদের ক্লিয়ারলি দেখা যাবে না। যেমন আমরা যদি কাঠ পেন্সিল দিয়ে একটা মেটালের উপর দাগ টানি তাহলে সেটা কখনোই পরিষ্কারভাবে দেখা যাবে না। সেই জন্য আমরা কি করব, মেটালের ওপর মার্কিং মিডিয়াম অ্যাপ্লাই করব। যে সারফেসে আমাদের মার্কিং করতে হবে মেটালের, সেই সারফেসে আমরা মার্কিং মিডিয়া অ্যাপ্লাই করব। এই মার্কিং মিডিয়াম অ্যাপ্লাই করার পর যখন সেটা শুকিয়ে যাবে তখন তার উপর মার্কিং করলে আমরা পরিষ্কারভাবে সেটা দেখতে পাবো।
আদারওয়াইজ আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো না, আমাদের ভুল হবে কাজে, আমাদের সময় অনেক বেশি লাগবে, আমাদের মেটেরিয়াল নষ্ট হবে। ঠিক আছে, এই কারণে প্রধানত আমাদের মার্কিং মিডিয়াম ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে এই মার্কিং মিডিয়াম হিসাবে আমরা কী কী ব্যবহার করি, আর এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লেআউট ডাই। এটা হচ্ছে এক রকমের পেন টাইপের তোমরা বলতে পারো। এটা বাজারে তৈরি অবস্থায় পাওয়া যায়। এটা কি করতে হয়, এটা ব্রাশ দিয়ে আমরা যে মেটাল সারফেসের উপর মার্কিং করব তার উপর আগে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর সেটা যখন শুকিয়ে যাবে দেন আমরা তার উপর মার্কিং করতে পারি এবং সেটা দেখতে অনেকটা সুবিধা হবে আমাদের। এই লেআউট ডাইয়ের একটা এক্সাম্পল হচ্ছে প্রুশিয়ান ব্লু, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের হোয়াইট কোটিং। এই হোয়াইট কোটিংয়ে আমরা কী কী ইউজ করি? হোয়াইট কোটিংয়ে থাকে হচ্ছে চক ডাস্ট থাকে, চক ডাস্ট, ওয়াটার থাকে আর অ্যালকোহল থাকে। এই চক ডাস্ট, জল এবং অ্যালকোহলের মিলিত প্রলেপ আমরা মেটাল সারফেসের ওপর লাগাবো। তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন সেটা শুকিয়ে যাবে দেন আমরা সেই সারফেসের ওপর মার্কিং করতে পারি। এখানে অ্যালকোহলটা এই কারণে দেওয়া হয় যে প্রলেপটা লাগানো হবে সেটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আমরা জানি যে অ্যালকোহল উদ্বায়ী, সেটা শুকোতে তাড়াতাড়ি সাহায্য করবে। নেক্সট আমাদের যে মার্কিং মিডিয়াটা আছে সেটা হচ্ছে কপার সালফেট সলিউশন। এই কপার সালফেট সলিউশনে কী থাকে? আমাদের থাকে হচ্ছে CuSO4, কপার সালফেট, ডিস্টিল ওয়াটার থাকে, আর থাকবে সালফিউরিক অ্যাসিড। এর মিশ্রণ, এই কপার সালফেট সলিউশন আমরা মেটাল সারফেসে লাগাবো। কিছুক্ষণ পরে যখন সেটা শুকিয়ে যাবে দেন আমরা মার্কিং করতে পারি। এর ফলে আমাদের যে মেটাল সারফেস আছে তার তামাটে বর্ণ হয়ে যায়, ফলে যে মার্কিংটা করা হবে সেটা ইজিলি আমাদের ভিজিবল হবে বা আমরা দেখতে পাবো সেটা। নেক্সট আমাদের যে মার্কিং মিডিয়ামটা আছে সেটা হচ্ছে চক। দেখো, চক দিয়ে প্রধানত ফেরাস মেটেরিয়াল মার্কিং করা হয়। রাফ সারফেসে মার্কিংয়ের জন্য চকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মার্কিং মিডিয়া হিসাবে কাজ করে। সেই জন্য কাস্ট আয়রনের মার্কিংয়ের জন্য আমাদের চক ব্যবহৃত হয়। চক দিয়ে মার্কিংয়ের ক্ষেত্রে একটা বড় সুবিধা হলো যে যদি কোনো কারণে মার্কিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হয় তাহলে সেটা মুছে ফেলা যাবে এবং নতুন করে আবার মার্কিং করা যাবে। এরপরে চলে আসি পরের এক্সাম্পলে, চক স্ট্রিং লাইন। আমি না এই লেখাগুলো মুছে ফেলছি, আশা করি তোমরা নোট করে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে চক স্ট্রিং লাইন। এই চক স্ট্রিং লাইনে একটা কন্টেনার থাকে এবং কন্টেনারের মধ্যে সুতো থাকে এবং তার সাথে চক ডাস্টও তার মধ্যে থাকে। এবার মার্কিং করার জন্য আমাদের যতটা সুতোর দরকার সেই হিসাবে আমরা সুতো বার করে নেব। এখানে যে সুতো থাকে বা দড়ি থাকে সেটাতে চক ডাস্ট লাগানো থাকে। এবার কি করতে হবে, যে দুটো পয়েন্টের মধ্যে আমাদের মার্কিং করতে হবে সেই দুটো পয়েন্টে দুজনকে ধরতে হবে সুতোটা। ধরার পরে তারপরে সুতোটা ওপরের দিকে টেনে ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে, একটা মার্ক পড়ে যাবে, চকের মার্ক। ওকে, এটা প্রধানত লং জবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই স্ট্রিং লাইনটা ইউজ করার জন্য দুজনের দরকার পড়ে, কারণ দুজনে দুটো এন্ড ধরবে আর একজনকে আরেকটা হাত দিয়ে ওপরের দিকে টানতে হবে সুতোটা। প্রধানত এই মার্কিং মিডিয়াগুলোই তোমাদের মাথায় রাখতে হবে। আর সবগুলো নিয়ে একটা ডিসকাশন আমরা করে ফেললাম অলরেডি। এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা আলোচনা করব মার্কিংয়ের বিভিন্ন মেথডস নিয়ে। ঠিক আছে, তো মার্কিংয়ের বিভিন্ন মেথডসের মধ্যে প্রথম যে মেথডটা আসে সেটা হচ্ছে ডেটাম মেথড। এই মেথডটা কখন অ্যাপ্লাই করা যায়? এই মেথডটা অ্যাপ্লাই করা যায় যখন দুটো সাইড, একটা জবের বা যে কোনো জবের দুটো সাইড যখন রাইট অ্যাঙ্গেলে থাকবে তখন এই মেথডটা আমরা ব্যবহার করতে পারবো। এই ছবিতে যেরকম দেখানো হয়েছে যে এই দুটো সাইড পরস্পরের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে আছে, সেই জন্য এখানে ডেটাম মেথডটা অ্যাপ্লাই করতে পারছি আমরা। ঠিক আছে, এই মেথডে এবার কী করা হয় সেটা জানবো।
দেখো এইভাবে মার্কিং করতে হলে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বেস লাইন টানতে হবে। বেস লাইন, এখানে এই যেরকম বেস লাইন টানা হয়েছে এটাকে রেফারেন্স লাইনও বলা হয়। এখানে যেরকম বেস লাইন টানা হয়েছে, প্রথমে বেস লাইন টানার পর তারপরে সেখান থেকে আমরা যে কোনো ধরনের লাইন টানতে পারি। যেরকম এখানে বেস লাইন থেকে 116 ইউনিট ডিস্টেন্সে আবার একটা লাইন টানা হয়েছে, আমরা যেরকম খুশি তারপরে সেখান থেকে লাইন টানতে পারবো বা মার্কিং করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি দুটো অ্যাডজাসেন্ট সারফেস যদি 90 ডিগ্রিতে না থাকে তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না। সেই জন্য প্রথমে আমাদের দেখতে হবে, চেক করে নিতে হবে যে এই দুটো অ্যাডজাসেন্ট সাইড 90 ডিগ্রিতে আছে কি না। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট আমাদের যে মার্কিং মেথডটা আছে সেটা হচ্ছে সেন্টার লাইন মেথড। এই সেন্টার লাইন মেথডটা আমরা কখন ইউজ করব? আমরা যখন কোনো জিগজ্যাগ বা ইরেগুলার অবজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা এই মেথডটা ইউজ করব। ইরেগুলার মানে হচ্ছে যার কোনো ফিক্সড বেস বা ফিক্সড কোনো সেন্টার নেই। তখন আমরা কি করব? এই মেথডে প্রথম করা হয় যেটা, সেটা হচ্ছে একটা সেন্টার লাইন তৈরি করা হয়, ড্র করা হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টার লাইন ড্র করা হয়। যেহেতু এর কোনো ফিক্স সেন্টার নেই সেই জন্য এখানে যেরকম এই সেন্টার লাইনটা ড্র করা হয়েছে, এটাও একটা ইরেগুলার জব। এর কোনো ফিক্সড বেস নেই, কোনো ফিক্স সেন্টার ছিল না, এখানে সেন্টার লাইনটা মার্ক করা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। দেন তারপরে সেখান থেকে নির্দিষ্ট ডিস্ট্যান্স নিয়ে, এই সেন্টার লাইন থেকে ডিস্ট্যান্স নিয়ে তারপরে আলাদা সব মার্কিং করা হয়েছে। এইভাবে এক্ষেত্রে মার্কিং করা হয়। নেক্সট আমাদের যে মার্কিং মেথডটা আছে সেটা হচ্ছে মার্কিং বাই টেমপ্লেট। এই মার্কিং বাই টেমপ্লেট এই মেথডটা আমরা তখন ইউজ করব যখন আমাদের মাস প্রোডাকশন করব, যখন তখন ইউজ করব। মানে একই টাইপের অবজেক্ট যখন আমাদের অনেকগুলো দরকার পড়বে তখন আমরা এই প্রসেসটা ইউজ করব, এই মার্কিং মেথডটা ইউজ করব। এই মেথডে কি করা হয়? এই মেথডে একটা থিন প্লেট নেওয়া হয়, থিন প্লেট নিয়ে তাতে মার্কিং করা হয়। যেরকম ধরে নিলাম এখানে 6x6 মার্কিং করা হলো, এটা হচ্ছে একটা টেমপ্লেট বানানো হলো। এবার আমাকে এরকম 10টা 6x6-এর অবজেক্ট চাই, তখন আমরা কি করব? আর আমার কাছে এরকম একটা বড় প্লেট দেওয়া আছে, তখন আমরা কি করব? এই 6x6-এর টেমপ্লেটটা এখানে বসাবো, মার্কিং করব আর কাটবো, আবার 6x6 বসাবো, মার্কিং করব, কাটবো। এরকমভাবে আমরা পর্যায়ক্রমে করতে থাকবো। তাতে কি হবে? আমার সময়ের অপচয় কম হবে। ঠিক আছে, এই ছিল আমাদের মার্কিংয়ের মেথড। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা রাউন্ড রড বা রাউন্ড শ্যাফটের এন্ডের যে সেন্টার, সেটা আমরা কীভাবে মার্কিং করতে পারি। তো এখানে মূলত তিনটেভাবে আমরা এই মার্কিংটা করে থাকি। প্রথম হচ্ছে বাই ডেনি ক্যালিপার, দ্বিতীয় হচ্ছে আমরা ভার্নিয়ার হাইট গেজ বা ভার্নিয়ার সারফেস গেজ দিয়ে করব, আর 3 নম্বর হচ্ছে কম্বিনেশন সেটের মাধ্যমেও আমরা এই রাউন্ড রডের এন্ডের সেন্টার মার্কিং করতে পারি। এবার এই যে মার্কিংয়ের প্রসিডিওরগুলো আছে এগুলো আমরা ডিটেলসে পরে পড়ব, কিন্তু এখানে আমরা এই কারণেই এটা নিয়ে আলোচনা করছি কারণ এই জিনিসগুলো এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে কোন কোন মেথডে আমাদের রাউন্ড রডের এন্ড মার্কিং করা হয়। আমরা এরপর যখন এক একটা মার্কিং ইনস্ট্রুমেন্ট ডিটেলসে পড়ব তখন এই এক একটা প্রসেস আমরা ডিটেলসে আলোচনা করব, তখন আমাদের সেটা বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি তোমাদের বলেও দিই এই প্রসেসগুলো তোমরা বুঝতে পারবে না, সেগুলো ছবির মাধ্যমে ডিটেলসে বোঝালে সুবিধা হবে। ঠিক আছে, এখন আপাতত তোমরা এই প্রসিডিওরগুলোর নাম জেনে রাখো শুধু, এই প্রসিডিওরগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা মার্কিং ইকুইপমেন্টস এবং ইনস্ট্রুমেন্টস নিয়ে পড়ব। আর প্রথম আমাদের যে ইকুইপমেন্টসটা আছে সেটা হচ্ছে সারফেস প্লেট। দেখো সারফেস প্লেট হচ্ছে একটা লার্জ মেশিন সারফেস। এটা তৈরি করা হয় কাস্ট আয়রন, গ্রানাইট বা সেরামিক দিয়ে। এবার এই যে অ্যাকুরেটলি মেশিন সারফেস, এর ওপরে যে মেশিনিংটা করা হয় সেটা মূলত ল্যাপিং করা থাকে, যে সারফেস ফিনিশিং অপারেশনটা করা থাকে সেটা হচ্ছে ল্যাপিং। এই সারফেস প্লেটটা
আমরা মূলত ফ্ল্যাটনেস চেকিংয়ের জন্য ব্যবহার করি। বিভিন্ন ধরনের গেজ, জিগ, ফিক্সচার যেগুলো আছে সেগুলোর চেকিংয়ের জন্য, ইন্সপেকশনের জন্য সারফেস প্লেট ব্যবহার করা হয়। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো সারফেস গেজের ওপর রেখে তারপরে মার্কিং করা হয়, যেরকম আমার সারফেস গেজ আছে, সেটা প্রথমে সারফেস প্লেটের উপর রাখা হবে, তারপরে সেটা দিয়ে অন্য জবের মার্কিং করা হবে। এবার আমরা জানবো এই সারফেস প্লেট ইউজ করার জন্য আমাদের কী কী জিনিস বা কী কী সুরক্ষাবিধি মেনে চলতে হবে, আর প্রপার মেনটেনেন্সের জন্য আমাদের কী কী করতে হবে। প্রথম হচ্ছে এর টপ সারফেস সবসময় ক্লিন রাখতে হবে, আর কোনো রকম ধুলো, বালি, অয়েল এইসব যাতে না পড়ে এবং তাতে যেন রাস্ট না পড়ে সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। দ্বিতীয় আমাদের যে পয়েন্টটা আছে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা সারফেস প্লেট সবসময় 3টে পয়েন্টের মাধ্যমে সাসপেনশন করা থাকে, সেটা স্টেডিনেসের জন্য। সারফেস প্লেট ইউজ করার সময় আমাদের দেখতে হবে এটা যেন 3টে লেগের মাধ্যমেই সাপোর্টেড থাকে। 4টে বা তার থেকে অধিক লেগ দিয়ে যদি সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের টুইস্ট হওয়ার বা ঝুঁকে যাওয়ার একদিকে বা নড়বড়ে হয়ে যাওয়া এই সব জিনিসগুলো হতে পারে। সেটা যাতে না হয় আমাদের সেই জন্য 3টে লেগের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় সারফেস প্লেটকে। 3 নম্বর পয়েন্ট হলো কোনো ভারী বস্তু যাতে উপর থেকে সারফেস প্লেটের উপর না পড়ে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। দেখো, সারফেস প্লেট তো মূলত ফ্ল্যাটনেস চেকিং করার জন্য ব্যবহার করা হয়, তো উপর থেকে যদি কোনো ভারী বস্তু সারফেস প্লেটের উপর পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো মার্ক বা ইমপ্রেশন পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কী হবে, আমরা যখন অন্য কোনো ইন্সপেকশন গেজ বা জিগ ফিক্সচারের ফ্ল্যাটনেস চেক করব সেক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি আসবে না। ঠিক আছে, তো সারফেস প্লেট নিয়ে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে কোনো অবজেক্ট বা জব চেকিংয়ের সময়, সারফেস প্লেটের মাধ্যমে চেকিংয়ের সময় এটা প্রথমে সারফেস প্লেটটাকে ক্লিন করে তারপরে তার উপর রেখে তারপরে সেটা চেকিং করা হবে। ঠিক আছে, আমরা পরের মার্কিং ইকুইপমেন্টস নিয়ে আলোচনা করব। এবার আমরা স্ক্রাইবার নিয়ে আলোচনা করব। স্ক্রাইবার মূলত মেটালের ওপর লাইন টানার জন্য ব্যবহার করা হয় বা স্ক্র্যাচিংয়ের জন্য ব্যবহার করা হয়। পেন্সিল দিয়ে যেরকম কাগজের ওপর লাইন টানা হয় বা কাঠের ওপর লাইন টানা হয়, সেরকমই স্ক্রাইবার দিয়ে মেটালের ওপর লাইন টানা হয়। দেখো, স্ক্রাইবার মেনলি হার্ডেন্ড স্টিল দিয়ে তৈরি করা হয়। এটা 150 থেকে 300 mm লম্বা হবে এবং 3 থেকে 5 mm এর ডায়ামিটার থাকবে। এর একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট সারপেন্ট থাকবে। এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, এই পয়েন্টগুলো। একটা স্ক্রাইবারের মূলত 3টে পার্ট থাকে, একটা বেন্ড পয়েন্ট থাকে, একটা গ্রিপ থাকে আর একটা স্ট্রেট পয়েন্ট থাকে। এই বেন্ড পয়েন্টটা প্লেন স্ক্রাইবারের ক্ষেত্রে থাকে না। এটা হচ্ছে স্ট্রেট পয়েন্ট, এটা হচ্ছে বেন্ড পয়েন্ট আর এটা হচ্ছে গ্রিপ। এই গ্রিপিংয়ের সুবিধার জন্য স্ক্রাইবারের এই জায়গাটায় নার্লিং করা হয় লেদের মাধ্যমে। এই নার্লিং অপারেশনটা কি, এটা আমি যখন লেদের অপারেশন পড়াবো তখন তোমাদের বলে দেবো। ঠিক আছে, এই নার্লিং অপারেশনটা মেনলি করা হয় হচ্ছে গ্রিপিংয়ের সুবিধার জন্য, যাতে আমাদের ধরে কাজ করতে সুবিধা হয়, হাত থেকে স্লিপ না করে যায়, সেই জন্য এটা ইউজ করা হয়। যে সমস্ত ক্ষেত্রে মার্কিংয়ের সময় আমাদের স্ট্রেট পয়েন্টটা পৌঁছাতে পারে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ডবল এন্ড স্ক্রাইবার ব্যবহার করব। সেক্ষেত্রে বেন্ড পয়েন্টের সাহায্যে আমরা লাইনটা টানতে পারি। স্ক্রাইবার দিয়ে মার্কিং করার সময় আমাদের দেখতে হবে যে স্ক্রাইবারের যে বেন্ড পয়েন্টগুলো বা স্ট্রেট পয়েন্টগুলো আছে তার এন্ডগুলো সারপেন্ড আছে কি না। যদি সারপেন্ড না থাকে তখন অয়েল স্টোনে সেটাকে ঘষে সারপেনিং করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের অ্যাকুরেট মার্কিং হবে না। এবার আমরা দেখব এই স্ক্রাইবার দিয়ে মার্কিংয়ের সময় আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই স্ক্রাইবারটাকে যে কোনো একটা অ্যাঙ্গেলে ধরতে হবে, যে কোনো একটা অ্যাঙ্গেলে। তারপরে সেটাকে জোরে চিপে ধরতে হবে এবং তাতে কনস্ট্যান্ট প্রেশার অ্যাপ্লাই করতে হবে, না হলে আমাদের মার্কিং ঠিক করে হবে না।
ভুল অ্যাঙ্গেলেও যদি আমরা এই স্ক্রাইবারটাকে ধরি তখনও আমাদের মার্কিং সঠিক হবে না। যেরকম এই ছবিতে দেখানো হয়েছে এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে ভুল। এখানে দেখানো হচ্ছে এটা 90 ডিগ্রিতে আমার স্ক্রাইবারটাকে ধরা হয়েছে, তো এখানে মার্কিংয়ে ভুল হবে। সেটা যাতে না হয় সেই জন্য এরকমভাবে যে কোনো অ্যাঙ্গেলে ধরতে হবে আমাকে স্ক্রাইবারটা। স্ক্রাইবারের এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে মূলত। ঠিক আছে, আমরা পরের মেজারিং ইনস্ট্রুমেন্টে চলে যাচ্ছি। দেখো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের মেন কাজ হচ্ছে ডাইমেনশান ট্রান্সফার করা, মানে কোনো জায়গা থেকে ডাইমেনশান নিয়ে সেটা আরেক জায়গায় মার্ক করা। আমরা যে কোনো পেজে ড্রয়িং করার সময় যে কম্পাস ইউজ করি সেটাই মেটালের ক্ষেত্রে যখন মেটালের ওপর আমাদের কোনো সার্কেল বা আর্ক জাতীয় কিছু আঁকতে হয় তখন আমরা সেক্ষেত্রে এই ডিভাইডার ব্যবহার করি। তো প্রথমে আমরা একবার দেখে নিই যে এর কী কী পার্টস আছে। এটা হচ্ছে ফালক্রাম, যেটাকে আলম্বও বলা হয় বাংলায়। এখানে স্প্রিং থাকে, এখানটা একটা নাট থাকে। নার্লিং জিনিসটা কি তোমাদের আগের ইয়েতেই বললাম আমি। বোল্ট থাকবে এখানে। এই নাটটাকে অ্যাডজাস্ট করে এর ডিস্টেন্সটা বাড়ানো হয় দুটো পায়ের মধ্যে, দুটো লেগের মধ্যে। এখানে স্ক্রু থাকবে, এটাকে লেগ বলা হয়। এখানে দুটো সমান টাইপের লেগ থাকবে। আর এটা হচ্ছে সাইজ। একটা ডিভাইডারের সাইজ বলতে এই লেগের নিচ থেকে একদম ফালক্রামের ওপর পর্যন্ত এই ডিস্টেন্সটাকেই বোঝানো হয়। আর এই পেগ ধরে আমরা কাজ করব। এবার আমরা দেখব যে ডিভাইডার কিভাবে সেট করা হয়। ডিভাইডার সেটিংয়ের জন্য প্রথমে এই নাটটাকে ঘুরিয়ে এই লেগ দুটোর মধ্যে ডিস্টেন্স করতে হবে। আমাদের যে মাপটা প্রয়োজন সেটা স্টিল রুলে বসিয়ে দুটো লেগের মাধ্যমে সেই মাপটা নিয়ে তারপরে আমাদের মেটালের ওপর সেটাকে বসাতে হবে। ডিভাইডার দিয়ে মূলত সার্কেল বা আর্ক ড্র করা হয় মেটালের ওপর। এই সার্কেল বা আর্ক আঁকার সময় ডিভাইডারের একটা পয়েন্ট সবসময় এই মেটালের যে সেন্টার পয়েন্ট থাকবে সেখানে বসাতে হবে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা দেখব যে ডিভাইডার আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি। তো ডিভাইডার প্রথম যে কাজে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে আমাদের যে দূরত্ব থাকবে সেই ডিস্টেন্সটা মেজার করার জন্য আমরা ডিভাইডার ব্যবহার করতে পারি। দ্বিতীয় যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো স্টিল রুল থেকে ডাইরেক্ট আমরা মেজারমেন্ট ট্রান্সফার করতে পারি মেটালে, যেখানে আমাদের মার্কিং করতে হবে। আর তৃতীয় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা সার্কেল বা আর্ক ড্র করতে পারি কোনো মেটালের উপর। আর সেটা কিভাবে ড্র করতে হবে সেটা আমি আগের স্লাইডেই বলেছি তোমাদের, তাও এখানে একবার দেখে নাও। একটা পয়েন্ট সেন্টারে রাখতে হবে, আরেকটা পয়েন্টের সাপেক্ষে ঘোরাতে হবে। নেক্সট আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রামেল। দেখো, ট্রামেলের আরেকটা নাম আছে, এটাকে বিম কম্পাসও বলা হয়। দেখো, ডিভাইডার দিয়ে আর ট্রামেল দিয়ে মেজারমেন্ট নেওয়া, যে কোনো মেজারমেন্ট নেওয়া এবং মার্কিং করার পদ্ধতিটা অনেকটাই এক। ডিভাইডারটা আমাদের ইউজ করা হয় যখন মানে রেডিয়াসটা শর্ট থাকে, আর ট্রামেলটা আমরা তখন ইউজ করব যখন আমাদের একটা লার্জ সার্কেল বা লার্জ আর্ক ড্র করতে হবে, তখন আমরা ট্রামেল ইউজ করব। দেখো, ডিভাইডার আর ট্রামেলের মধ্যে মেন যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে এদের গঠনে। ট্রামেলে একটা বিমের ওপর দুটো পয়েন্টস থাকে। আমাদের ডিভাইডারে যেটাকে লেগ বলা হয় সেটা ট্রামেলের ক্ষেত্রে আমরা পয়েন্টস বলে ডিনোট করি। এতে আর কি থাকে, চাক থাকে, এখানে ক্ল্যাম্পিং নাটস আছে, এখানে ক্যারিয়ার আছে, এখানে একটা ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু থাকে। এটা হচ্ছে স্ক্রু ফাইন। আর এখানটা একটা নাট থাকে, অ্যাডজাস্টিং নাট, যেটা দিয়ে অ্যাডজাস্ট করা হয়। এবার ট্রামেলের মাধ্যমে আমরা যখন কোনো মাপ বা ডাইমেনশন ট্রান্সফার করব তখন আমাকে কি করতে হবে, প্রথমে ক্ল্যাম্পিং নাটটা লুজ করে আমাকে স্টিল রুলের সাহায্যে সেই ডাইমেনশনটা নিতে হবে। ডাইমেনশন নেওয়া হয়ে গেলে আবার ক্ল্যাম্পিং নাটসটাকে আমাকে টাইট করে দিতে হবে। টাইট করে তারপরে আমরা যে জবের ওপর মার্কিং করব বা সার্কেল বা আর্ক ড্র করব সেখানে একটা পয়েন্ট বসিয়ে এখানে যেরকম দেখানো হয়েছে সেইভাবে আমাদের মার্কিং করতে হবে। ট্রামেলের সাহায্যে সার্কেল বা আর্ক ড্র করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জবের ওপর যেন সেন্টার পাঞ্চ থাকে। সেন্টার পাঞ্চ জিনিসটা কি সেটা আমি যখন পরে পাঞ্চ পড়াবো তখন তোমাদের বলে দেবো।
এখানে অতি সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টের জন্য এই ফাইন অ্যাডজাস্টিং স্ক্রুটা থাকে। ট্রামের সম্বন্ধে এই জিনিসগুলোই আমাদের মাথায় রাখতে হবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এই চ্যাপ্টারের বাকিটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং যে সমস্ত বন্ধুদের ফিটার ট্রেড আছে তাদের অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোর্সের প্রাইস কত এবং কোর্সটা নেব কীভাবে? দেখো, কোর্সের প্রাইস রাখা হয়েছে মাত্র 699 টাকা। আমি আগের দিনও বলেছিলাম একদম মিনিমাম কোর্স প্রাইস রাখা হয়েছে, যারা প্রত্যেকে রেলওয়ে স্টুডেন্ট যাদের ফিটার ট্রেড আছে, আর শুধু ফিটার ট্রেড নয়, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, প্রত্যেকটা ট্রেডের প্রাইস 699 টাকা রাখা হয়েছে। এবার আচ্ছা, প্রথমে একটা কথা বলি, তোমার একটা জিনিস ভুলিয়ে ফেলে, এখানে না বিগত বছরের সমস্ত প্রশ্নপত্র আছে দেখে ভেবো না যে এটা ট্রেডের প্রশ্নপত্র না, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে সায়েন্স, জিকে আর ম্যাথ। সায়েন্সের 4টে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। জিকের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথের অ্যাডভান্স অ্যারিথমেটিক। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত যা রেলওয়ে পরীক্ষা হয়েছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা চ্যাপ্টার, সম্পূর্ণ বাংলা ভাষায় পিডিএফ আমরা তৈরি করছি। যদি কেউ চাও নিতে পারো, ঠিক আছে? এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলেই হবে। এবার দেখো, এটা অনেকে ট্রেডেড সাবজেক্ট ভাবে, তাই আমি আগে থেকে বলে দিলাম। তোমরা সিম্পল কি করবে, কোর্সটা নেওয়ার জন্য যে কোর্সটা নেবে, ধরো ফিটার নেবে তো এই নাম্বারে একটা ফিটার লিখে হোয়াটসঅ্যাপ করবে। যদি ওয়েল্ডার নেবে তো সিম্পল ওয়েল্ডার লিখে হোয়াটসঅ্যাপ করবে। পেমেন্ট নাম্বার তো তোমরা জেনে গেছো, এই পেমেন্ট কত করতে হবে জেনে গেছো, 699 টাকা। যে কোর্সটা নেবে সেই কোর্সটা লিখে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো। তোমাদের কাছে পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, স্ক্যানার কোড দিয়ে দেওয়া হবে, গুগল পে, ফোনপে, পেটিএম যা কিছু চাও ওই সেই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, 5 মিনিটের মধ্যে তোমার কাছে ফোন আসবে এবং তোমাকে যুক্ত করে নেওয়া হবে। ঠিক আছে? যেটা নিতে চাও সিম্পল এই নাম্বার। আর যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই তুমি এই নাম্বারে ফোন বা মেসেজ করতে পারো। আর যদি ডাইরেক্ট কোর্স বাই করতে চাও, তোমাকে বললাম সেই কোর্সটা লিখে শুধু হোয়াটসঅ্যাপ করলেই হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা এলপি টেকনিশিয়ানের জন্য নন টেকনিক্যাল কোর্স নিতে চাও, মানে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, আর শুধুমাত্র এটা এলপি টেকনিশিয়ান নয়, তোমাদের রেলে যা কিছু পরীক্ষা হবে পুরো নন টেকনিক্যালটা এখানে কভার করা হবে, যেটার প্রাইস আছে 1999 টাকা। আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যদি নন টেকনিক্যাল এবং ট্রেড যদি কেউ একসাথে নাও সেখানেও কিছু ডিসকাউন্ট পাবে, মোটামুটি 100 টাকার মতো তোমাদেরকে আরও ডিসকাউন্ট আমি করে দেবো। ঠিক আছে? যদি কেউ দুটো ব্যাচ একসাথে নাও। আর এটা আবারও বলছি, শুধু এলপি টেকনিশিয়ান নয়, রেলে যে কোনো নন টেকনিক্যাল পরীক্ষার জন্য তোমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে? আর যদি কেউ ডাইরেক্ট আমাদের অ্যাপ্লিকেশন থ্রু করতে চাও, কি করবে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা, বা ডিসক্রিপশন বক্সে আছে। এই নাম্বারে এইটা তোমরা সিম্পল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করবে, মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে। এই প্রাইস নেই, এখন সবই ডিসকাউন্ট চলছে। পেড কোর্সে ক্লিক করবে, পেড কোর্সে ক্লিক করার পর তোমাদের কাছে চলে আসবে সমস্ত কিছু, তোমরা এখান থেকে স্ক্রল করে দেখে নেবে, যেটা ইচ্ছা তোমরা বাই করতে পারো। আর যদি কোনো সমস্যা হয় কোর্স ডাইরেক্ট বাই করতে, যদি আমাদের থ্রু বাই করতে চাও, নিতে চাও, তো অবশ্যই এই নাম্বারে সিম্পল তোমাদের ট্রেড লিখে বা যেটা নিতে চাও সেটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এখান থেকে যদি প্রবলেম হয় কল করবে, এখান থেকে তোমাদের সম্পূর্ণ সাহায্য করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে। এবং নেক্সট টাইম এই টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।